নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি নিফটি ফিফটির কথা বলি, তো এই নিফটি ফিফটি আজকের দিনেও সামান্য নিচের দিকে পড়েই বন্ধ হয়েছে। তবে শুরুতে গ্যাপ আপ ওপেন হয়েছিল। কত ওপেন ছিল? এই 25,897.35 এবং আজকের হাই কত? তো এটা থেকে মাত্র 2 পয়েন্ট উপরে, এই 25,899.80 এবং তারপরে নিচের দিকেই পড়েছে। তারপরে আবার দেখতে পাচ্ছেন এই 11টা সাড়ে 11টার সময় রিকভারি দেখিয়েছিল 25,800, তার উপরে উঠে গিয়েছিল, তারপরে আবার পড়েছে এবং এইখানে এই 25,700 এই লেভেলটার কাছে কিছুক্ষণ ওঠাপড়া করেছে এবং এই 25,700 এটা ভেঙে যাওয়ার পরে এই 25,641 এরকম জায়গায় এসেছিল, তারপরে আবার নিচের দিকে পড়ে এবং এই শেষ দিকে কিছুটা রিকভারি দেখিয়ে এই যে 25,700 এই লেভেলটার উপরে উঠে নিজেকে ক্লোজিং দিয়েছে। তো এই 25,700 এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল এবং এর উপরে ক্লোজিং দিয়েছে, এটা কিন্তু মার্কেটের জন্য পজিটিভ ব্যাপার। এবং ওপরের দিকের যে লেভেল সেগুলোর যদি কথা বলি, সেগুলো ছিল এই 25,900 আর আজকের হাই কত লাগিয়েছে এই 25,899.80। তো চেষ্টা করেছিল মার্কেট ওপরের দিকে নিয়ে যাওয়ার এবং এই 25,900 এই লেভেলটাকে ভাঙার, কিন্তু সেটা আজকে ভাঙতে পারেনি এবং ওভারঅল একটা প্রেসারই আজকের দিনে দেখা গেছে। এবং এই প্রেসারের পেছনে কিছু কারণও রয়েছে। প্রথমত নিফটির এক্সপায়ারি ছিল, তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই যে ইরান দেশটা রয়েছে, তো এই দেশটার ভেতরে বিভিন্ন প্রোটেস্ট চলছে এবং সেই নিয়েও অনেক খবর কিন্তু সামনে এসেছে। প্রথমে যদি কথা বলি, যে খবরটা সামনে আসছে সেটা ডোনাল্ড ট্রাম্প এনার তরফ থেকেই এসেছে। ইনি গতকাল তার যে সোশ্যাল মিডিয়া রয়েছে ট্রুথ সোশ্যাল, সেখানে পোস্ট করেছিলেন। কি পোস্ট করেছিলেন? এই ট্যারিফের ব্যাপারে পোস্ট করেছিলেন। মানে ইরানের ওপর তিনি ট্যারিফ বসাতে চলেছেন। ইরানের ওপরে ঠিক নয়, যে সমস্ত দেশগুলো এই ইরানের সঙ্গে ব্যবসা করে থাকে তাদের ওপর ট্যারিফ। এইখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্টার্স ওরিড অ্যাজ ট্রাম্প অ্যানাউন্সেস 25% ট্যারিফস অন ইরান ট্রেড পার্টনার্স। মানে যে শুধুমাত্র ইরানের ওপর ট্যারিফ এরকমটাই নয়, ইরানের ওপর তো বহু ধরনের স্যাংশন লাগিয়ে এই ট্রাম্প রেখে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছে যে এই ইরান এই দেশটার সঙ্গে যারা ব্যবসা করবে তাদের উপর আবার অতিরিক্ত 25% ট্যারিফ তিনি বসিয়ে দেবেন এবং এই ট্যারিফটাকেই তিনি কিন্তু বারবার অস্ত্র হিসেবে বেছে নিচ্ছেন। মানে যখনই কোনো প্রবলেম হচ্ছে বিভিন্ন দেশের উপর ট্যারিফ বসিয়ে দিচ্ছেন। তবে ঠিক কোন জিনিসগুলোর উপর ট্যারিফ বসবে, কোন জিনিসগুলো এই ট্যারিফের আওতায় থাকবে না, এসব ব্যাপারে সেরকম কোনো ঘোষণা হয়নি। তিনি শুধুমাত্র এটাই বলেছেন যে ট্রেড পার্টনারের উপর 25% ট্যারিফ বসবে। তো এই ব্যাপারে যদি ক্লিয়ারিটি আসে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। এবার চলুন দেখে নিই এই ইরান এদের ট্রেড পার্টনার কারা রয়েছে। আমাদের এখানে কি গুরুত্বপূর্ণ যে ইরানের সঙ্গে ইন্ডিয়ার কোনো ব্যবসা রয়েছে কিনা সেটা দেখা। এইখানে যদি ইরানের ট্রেডিং পার্টনারের কথা বলি, আমাদের নামও দেখতে পেয়ে যাবেন। প্রথমে কারা রয়েছে? এই চায়না রয়েছে। এই 2025 দেখতে পাচ্ছেন এই ইরানের যে তেল, মানে ইরান যে তেলটা উৎপাদন করে তার 80% চায়না নিয়ে নেয়। আর আমাদের ইন্ডিয়া এরা কি এক্সপোর্ট করে? আমাদের এই ইন্ডিয়া থেকে কি কি এক্সপোর্ট করা হয় দেখতে পাচ্ছেন। বাসমতি রাইস রয়েছে, ফ্রুট রয়েছে, ভেজিটেবল রয়েছে, তার সঙ্গে সঙ্গে ড্রাগস মানে বিভিন্ন ওষুধ রয়েছে এবং আদার ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট রয়েছে। মানে আমাদের ইন্ডিয়ার সঙ্গে এই যে ইরান এই দেশটার কিন্তু ব্যবসা রয়েছে। তবে আমেরিকা তো এটা বলে দেয়নি যে পুরো দেশটা সব জিনিসের উপর ট্যারিফ বসিয়ে দেবে, নাকি যেই জিনিসগুলো শুধুমাত্র এই ইরানে এক্সপোর্ট করা হয় যেমন এই রাইস, ফ্রুট, ভেজিটেবল এইগুলোর উপর ট্যারিফ বসাবে এবং সেরকমটা বলে দিলে একটা ক্লিয়ারিটি পাওয়া যেত। এবং দেখতেও পাচ্ছেন এই ইরানের সঙ্গে বড় ব্যবসা করা দেশগুলোর মধ্যে ইন্ডিয়ার নাম রয়েছে, এই ইন্ডিয়া রয়েছে, চায়না রয়েছে এবং সাউথ কোরিয়া রয়েছে। এবার চলুন ট্রেডের ব্যাপারটা একটু ডিটেলসে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন 2024-25 ফিসকাল ইয়ারে ইন্ডিয়া এবং ইরানের মোট যে ট্রেডিং ভ্যালু সেটা কত ছিল? $1.6 বিলিয়ন, যার মধ্যে ইন্ডিয়া আমরা এক্সপোর্ট করতাম ইরানে $1.24 বিলিয়ন জিনিস এবং সেখানে ইরান থেকে আমরা ইম্পোর্ট করতাম এই $440 মিলিয়ন জিনিস। মানে আমাদের এক্সপোর্টটাই কিন্তু বেশি ছিল। তবে আগেই ট্রেড এটা আরো বেশি ছিল। এই 2022-23 দেখতে পাচ্ছেন টোটাল যে ট্রেড এটা ছিল $2.33 বিলিয়ন। তারপরে 2023-24 এটা কমে হয় $1.85 বিলিয়ন। মানে আমেরিকায় ইরান এই দেশটার উপর এত স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছে যে অন্যান্য দেশগুলো কোনো জিনিস কিন্তু স্বাধীনভাবে নিয়ে আসতে পারছে না। আর এইখানে দেখুন মেজর ট্রেড কমোডিটিস মানে যেইগুলো আমরা বেশি এই ইরানে এক্সপোর্ট করে থাকি তার মধ্যে কি রয়েছে? বাসমতি রাইস রয়েছে। মানে এই $1.24 বিলিয়ন যে জিনিস আমরা এই ইরানে এক্সপোর্ট করি তার মধ্যে $756 মিলিয়ন যে জিনিস সেটা হচ্ছে এই বাসমতি রাইস। মানে টোটাল এক্সপোর্টের প্রায় 60% কিন্তু এই চালই রয়েছে। তারপরে আরো কিছু জিনিস রয়েছে যেমন টি, কফি, তারপরে সুগার, ফার্মাসিউটিক্যালস, সিনথেটিক ফাইবার রয়েছে এবং ইলেকট্রিক্যাল মেশিনারি রয়েছে। আর আমরা ইরান থেকে কি কিনি? তো কিছু পেট্রোলিয়াম প্রোডাক্ট কিনি, তার সঙ্গে সঙ্গে ফ্রেশ এবং ড্রাই ফ্রুট এগুলো কিনি, এই অ্যাপেল, তারপর পিস্তা রয়েছে, ডেট রয়েছে, কিউই রয়েছে এবং কিছু কেমিক্যাল কিনে থাকি। এবং যদি চালের এক্সপোর্টের কথা বলে থাকি, মানে আমরা যে চাল বাইরে এক্সপোর্ট করে থাকি তার মধ্যে যে দেশগুলোর নাম পাবেন তাদের মধ্যে কিন্তু এই ইরান এটাই প্রথম 5-এর মধ্যে চলে আসে। তো মোট এই রাইস এক্সপোর্টের দেখতে পাচ্ছেন এই 7% এটা কোথায় যায়? ইরানে যায়। আর এখানে যদি ট্রাম্প বলে দেয় যে এই সব জিনিসগুলোর উপর ট্যারিফ বসবে যেগুলো ইরানে যাচ্ছে, তাহলে তো ঠিক আছে, আমরা এই রাইস এক্সপোর্ট করা এই আমেরিকাকে বন্ধ করে দেবো। কারণ কি, আমেরিকাতে এমনি কোনো জিনিস যেতে গেলে একটা বড় ট্যারিফ লাগছে 50%, তার উপরে আবার চাল গেলে আরো 25%
বসবে, মানে টোটাল প্রায় 75%-এর কাছাকাছি ট্যারিফ বসে যাবে। সেক্ষেত্রে শুধু ইরানে এক্সপোর্ট করাই ভালো হবে। কিন্তু যদি এরকমটা বলে দেয় যে এই পুরো দেশটার উপর আবার অতিরিক্ত 25% ট্যারিফ, তাহলে কিন্তু এই ইন্ডিয়াকে এই ইরানের সঙ্গে যে ব্যবসা সেটা বন্ধ করতে হবে। তবে ট্রাম্পের বয়ানে এখনো কিন্তু কোনো ক্লিয়ারিটি নেই। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ইরান, এখানে যে একটা রাইড লেগে গেছে, তার কারণে এই যে বাসমতি এক্সপোর্ট এটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে পেমেন্ট রিস্কও দেখা যাচ্ছে। মানে বিভিন্ন যে চালের কোম্পানিগুলো রয়েছে তারা যে এক্সপোর্ট করছে তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে আগে ভাগে তোমরা পেমেন্ট নিয়ে নাও, না হলে হয়তো পরে প্রবলেম হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে ইরানের পরিস্থিতি এত গুরুতর হয়েছে যে কোনো মুহূর্তে একটা যুদ্ধের কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। এই দুটো দেশই রেডি হয়ে রয়েছে। কোন কোন দেশ? এই ইরান রয়েছে এবং আমেরিকা রয়েছে। দেখতে পাচ্ছেন এই ইরান, তারা কি বলছে, ইরান প্রিপেয়ার্ড ফর ওয়ার, মানে ইরান কিন্তু এই যুদ্ধের জন্য প্রস্তুত আছে। কখন যুদ্ধ করবে? যদি এই আমেরিকা তাদের উপর আঘাত হানে, কিন্তু কি বাট রেডি টু নেগোসিয়েট। এবং আমেরিকা যদি এখানে আলোচনা করে সমস্যা মিটিয়ে নিতে চায় তাহলে কিন্তু তারা তার জন্য রেডি রয়েছে। তো এই যুদ্ধের ব্যাপারটা এটা কিন্তু মার্কেটের উপর নেগেটিভ ইম্প্যাক্টই ফেলে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিলের ব্যাপারে কথা বলি, গতকাল এই সার্গিও গোর তিনি কি বলেছিলেন যে এই আজকের দিনেই জানুয়ারির 13 তারিখে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে এই যে ট্রেড ডিলের ব্যাপারটা সেই নিয়ে কথাবার্তা শুরু হয়ে যাবে। আর এখনো পর্যন্ত কিন্তু সেই ব্যাপারে ইন্ডিয়ার তরফ থেকে কোনো অফিসিয়াল নিউজ নেই। এবং রিপোর্টের মাধ্যমে এই তথ্য সামনে আসছে, কি তথ্য? নো ইন্ডিয়া ইউএস ট্রেড টক শিডিউলড দিস উইক, শেষ ট্রেড মিনিস্ট্রি অফিসিয়াল। তবে আবারও বলছি, এটা কিন্তু শুধুমাত্র রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। কি রিপোর্ট সামনে আসছে? যে আমাদের ট্রেড মিনিস্ট্রির কিছু অফিসিয়াল বলে দিয়েছেন যে এই সপ্তাহে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিলের ব্যাপারে কোনো রকম আলোচনা হওয়ার কথাই নেই। মানে ইরান এবং আমেরিকার মধ্যে যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্প একটা 25% ট্যারিফের কথা বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে গতকাল মার্কেট যে রিকভারি দেখিয়েছিল এই ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিলের আশাতে, তো সেইগুলো কিন্তু সবই নেগেটিভ দিকে যেতে বসেছে। এবং দেখতেও পাচ্ছেন বেশিরভাগ ইন্ডেক্সে আজকে লাল নিশান দেখা গেছে। এই বিএসসি সেন্সেক্স 0.3% পরে বন্ধ হয়েছে। এই যে নিফটি ব্যাংক এটা 0.22% বাড়া। এরপরে বড় বড় যে ব্রডার ইন্ডেক্সেস রয়েছে, নিফটি নেক্সট 50 এটা ডাউন হয়েছে। নিফটি ব্যাংক, ফাইন্যান্সিয়াল সার্ভিস এগুলো মোটামুটি 0.20 থেকে 0.25%-এর কাছাকাছি বাড়া। মিড ক্যাপ সিলেক্ট পড়ে গেছে 0.35%। নিফটি 100, 200, 500, তারপরে এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 সবই লাল নিশানে বন্ধ হয়েছে। তবে স্মল ক্যাপ কিছুটা ভালো পারফর্ম করেছে। এই স্মল ক্যাপ 100 এবং এই স্মল ক্যাপ 50 এইগুলো যথাক্রমে 0.60% এবং 0.87% বাড়া। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন? যদি ওভারঅল মার্কেট ব্রেথের কথা বলি, তো এখানে প্রায় নিউট্রাল পারফরমেন্স দেখা যাচ্ছে। পড়া শেয়ারের সংখ্যা 1539 খানা এবং বাড়া শেয়ারের সংখ্যা 1585 খানা রয়েছে, মানে প্রায় সমান সমানই বলতে পারেন। আর বিভিন্ন সেক্টরগুলো কেমন পারফর্ম করলো? এই নিফটি অটো 0.35% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.32% বেড়েছে, এফএমসিজি এটা 0.32% ডাউন হয়েছে। তারপরে নিফটি আইটি, মিডিয়া, মেটাল এইগুলো মোটামুটি ভালো পারফরমেন্সই দেখিয়েছে। ফার্মা প্রায় 0.5%-এর কাছাকাছি ডাউন, পিএসইউ ব্যাংক 0.1% বাড়া, এই প্রাইভেট ব্যাংক একদম ফ্ল্যাট রয়েছে। এবং নিফটি রিয়ালটি এখানে 0.62% ডাউনফল আজকের দিনে দেখা গেছে। এরপরে গতকাল কিছু কোম্পানি তার Q3 নাম্বার পেশ করেছিল এবং সেই নাম্বারের পরে কোম্পানিগুলো কেমন পারফর্ম করলো। যদি প্রথমে টিসিএস এর কথা বলি, তো ওপেন হওয়ার পরে পড়ে গিয়েছিল এবং সেখান থেকে রিকভারি দেখায় এবং দিনের শেষে প্রায় 0.1% বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে? যে তাদের এআই এর যে ব্যবসা সেটা ভালোভাবে চলছে, এই এআই লেড যে ডিল সেটা ইমপ্রুভ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সেগমেন্টে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এর পরিমাণ বেশি হবে সেখানে কিন্তু তারা স্পেন্ডও করছে, যেটাই টিসিএস এর ম্যানেজমেন্ট বলছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই যে এআই ডিভেন গ্রোথ তার দিকে ফোকাস রেখেছে, মানে এআই এর দিকে জোর দিচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই টিসিএস এদের মোট 60 খানা ক্লায়েন্ট রয়েছে, তার মধ্যে এই 54 জন ক্লায়েন্টই এই এআই কে কিন্তু অ্যাডপ্ট করছে, মানে প্রায় 85-90% ক্লায়েন্ট তারা তাদের সিস্টেমে এই যে এআই সেটাকে ইমপ্লিমেন্ট করছে। এবং কোম্পানি বলছে এই এআই টেকনোলজির মাধ্যমে তাদের যে রেভিনিউ তার পার্সেন্টেজ বাড়বে। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি বড় ইনভেস্টমেন্ট প্ল্যানের কথাও বলেছে, যে সমস্ত দিকে এই গ্রোথ রয়েছে সেখানে কোম্পানি ইনভেস্ট করবে। এরপরে এইচসিএল টেকনোলজি লিমিটেড এটা 0.22% নিচে বন্ধ হয়েছে। এতেও সেম দেখতে পাচ্ছেন, শুরুর সময় পড়ে গিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে রিকভারি দেখায়। কোম্পানিগুলোর যদি রেজাল্টের কথা বলি, তো দেখেছেন যে নেট প্রফিট সেটা পড়ে গেছে, কিন্তু সেটা হয়েছে একটা এককালীন অতিরিক্ত এক্সেপশনাল খরচার কারণে। নিউ লেবার কোডের জন্য কিছু টাকা কিন্তু কোম্পানির খরচের খাতায় চলে গেছে, এই কারণের জন্য এই যে নেট প্রফিট সেগুলো কিন্তু পড়েছে। আর এই কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে দেখতে পাচ্ছেন, ম্যানেজমেন্ট কনফিডেন্ট অন ফাইন্যান্সিয়াল ইয়ার 27 ডেসপাইট গ্লোবাল ভলিটিলিটি, মানে এত গ্লোবাল ভলিটিলিটি দেখা যাচ্ছে এবং তার মধ্যেও কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার 27 এর উপর যথেষ্ট ভরসা রেখেছে। আর এরপরে আনন্দরাঠি অয়েল লিমিটেড এটা সেই শুরুর সময় বেড়েছিল এবং তারপরে আস্তে আস্তে নিচের দিকে পড়ে 0.15% তেজিতে বন্ধ হয়েছে। এরপরে চলুন দেখে নিই এই টপ গেনার এবং লুজার গুলো। যদি এই টপ গেনারের কথাই বলতে হয়, এই আইসিআইসিআই ব্যাংক রয়েছে এবং
এটাই নিফটি ফিফটিকে আরো নিচের দিকে যাওয়া থেকে বাঁচিয়েছে। এটা 1.66% বাড়া। এটা গেল নিফটি ফিফটির কোম্পানি। তারপরে আইটিআই লিমিটেড 2.33% বাড়া। অথম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এটা বেড়েছে 4%-এর উপরে। আর এই অথম ইনভেস্টমেন্ট এটা বাড়ার পেছনে কিছু কারণও রয়েছে। কি কারণ? এই কোম্পানিটা বোনাস দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছিল, দেখতে পাচ্ছেন 4:1 বোনাস ইস্যু কিকসিং, এবং এই জানুয়ারি 14, 2026 তারিখটাই তার কিন্তু এই স্প্লিট ডেট রয়েছে। কবে? এই বুধবার, মানে আগামীকালই। এই দিনে কি হবে? কোম্পানির যে ফেস ভ্যালু সেটাই 10 থেকে কমে হয়ে যাবে 2, মানে শেয়ারটা 5 ভাগে ভাগ হয়ে যাবে। যে শেয়ারটার প্রাইস দেখতে পাচ্ছেন 645-এ, সেটা কিন্তু আগামীকাল এই 130-35 এরকম জায়গায় দেখতে পেতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে এই শেয়ারের যে সংখ্যা সেটাও 5 গুণ হয়ে যাবে। গডফ্রে ফিলিপস এতে কিছুটা রিকভারি দেখা গেছে, 3.63% বেড়েছে এক মাসে। তবুও যদি দেখেন প্রায় কিন্তু 23% নিচে পড়ে রয়েছে। তারপরে এই মহারাষ্ট্র স্কুটার এটা 6.39% বেড়েছে। কোম্পানির নাম্বার এসেছে। যদি কোম্পানির নাম্বারের কথাই বলি, কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স এটা ইয়ার অন ইয়ার 24.84% বেড়েছে, যেটা আগে ছিল 3.30 কোটি টাকা, সেখান থেকে বেড়েছে 4.12 কোটি টাকা। এবং এই টোটাল রেভিনিউ যেটা ছিল 5.79 কোটি টাকা, সেটাই 11.22% বেড়ে হয়েছে 6.44 কোটি টাকা। এবং কোম্পানি খরচাও ভালোভাবে কমিয়েছে। যেই খরচা আগে ছিল 2.18 কোটি টাকা, সেটা কমে হয়েছে এই 89 লাখ টাকা। তো মোটামুটি সব দিক থেকেই কোম্পানির নাম্বার ভালো রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি টপ লেভেল থেকে দেখি, দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে প্রায় 24-25% ডাউনও রয়েছে। এরপরে পিভিআর আইনক্স লিমিটেড, তো যখনই বড় বড় কোনো সিনেমা আসে এবং সিনেমা ভালো ব্যবসা করতে থাকে, তখন এই পিভিআর আইনক্স এটাও তেজ দেখা যায়, 7%-এর কাছাকাছি বেড়ে গেছে। যদি কথা বলি এই ধুরন্ধর, এই মুভিটা তো ভালো ব্যবসা করেইছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে অবতার এই যে 3 নম্বর পার্ট এসেছে, সেটাও কিন্তু এই পিভিআর আইনক্স এই শেয়ারে ভালো একটা মুভমেন্ট তৈরি করে দিয়েছে। এবং যদি বর্তমানে এই অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ এর কালেকশন দেখি, এইখানে দেখতে পাবেন এই যে ইন্ডিয়া, এইখান থেকে কিন্তু মুভিটা একটা ভালো কালেকশন করেছে। এটা একটা উইকেন্ডের ডেটা। এবং যদি টোটাল ডেটার কথা বলি, টোটাল ডেটা দেখতে পাচ্ছেন এই যে অ্যামাউন্টটা রয়েছে, প্রায় $2.36 কোটি মতো কিন্তু এই ইন্ডিয়া থেকেই মুভিটা তৈরি করে নিয়েছে। তারপরে মনোপুরম ফাইন্যান্স 4.35% বেড়েছে। গোল্ডের যে দাম সেটাও টপ লেভেলে রয়েছে। তারপরে এই মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 5.23% বাড়া। অয়েল ইন্ডিয়া লিমিটেড এটা বেড়েছে 5.62%। এবং এই অয়েল ইন্ডিয়া কি কারণে বেড়েছে? এখানে দেখতেই পাচ্ছেন এই যে হোয়াইট হাউস অফিসিয়ালি কনফার্মস দ্য প্রবাবিলিটি অফ মিলিটারি স্ট্রাইক ইন ইরান, মানে এই যে হোয়াইট হাউস বলে দিয়েছে যে ইরানের ওপর একটা মিলিটারি স্ট্রাইক হতে পারে। তারপরে এই অয়েল ইন্ডিয়া এই কোম্পানিতে জাম দেখা গেছে। এই অয়েল ইন্ডিয়ার কাজ কি? এরা হচ্ছে এই যে ক্রুড অয়েল সেটা প্রডিউস করে থাকে। এবং যেই সমস্ত দেশে ক্রুড অয়েল বহু পরিমাণে মজুদ রয়েছে, এবং সেখানে যখনই কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু এই অয়েল ইন্ডিয়া এই টাইপের যে কোম্পানিগুলো এগুলো বাড়ে। এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিতে কিছু ব্লক ডিলও হয়েছে। এই 140.39 কোটির ব্লক ডিল হয়েছে। এটা টাকার। এবং কত টাকা পার শেয়ারে হয়েছে? 435 টাকা পার শেয়ারে এই ব্লক ডিল হয়েছে, যেটা এর আগের দিনে যে ক্লোজিং 425.60 এর কিন্তু ওপরেই ছিল। তারপরে এমআরপিএল এটাও 3.24% বেড়েছে। আর যদি পড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলি, এইচইজি লিমিটেড 2.5% ডাউন। এবং এর সঙ্গে একই ব্যবসায় কাজ করা একটি কোম্পানি এই গ্রাফাইট ইন্ডিয়া এটা 3%-এর উপরে পড়া। ট্রেন লিমিটেড পড়েছে 3.71%। তারপরে ডিকসন টেক পড়েছে 5%-এর উপরে। আর যদি ডিকসন টেকের কথা বলি, আজকে এই যে ভলিউম সেটাও একটু বেশি তৈরি হয়েছে। এই 4 লাখ ভলিউম ছিল, তার আগে এই 5 লাখ, তার উপরে 8 লাখ, তারপরে এই 8,37,000, 5,41,000, এবং আজকের দিনে 12,31,000 ভলিউম ট্রেড হয়ে গেছে। তবে এখন আবার বলছে এই যে ডিকসন টেক এটা খুবই স্ট্রং একটা কোম্পানি। যদি ডেলিভারেবল কোয়ান্টিটি দেখেন, সেটা দেখে বুঝতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন যত শেয়ার ট্রেড হয়েছে তার মধ্যে এই ডেলিভার কত হয়েছে, এই 32.80%, মানে অনেক মানুষ কিনে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টে ধরেও রাখছে। তারপরে EU স্মল ফাইন্যান্স ব্যাংক এটা 3.60% ডাউন। আর লার্সন টুব্রো লিমিটেড এটা পড়ে গেছে 3.21%। এবং মার্কেট নিচে আসার পেছনে এই লার্সন টুব্রো এরও কিন্তু অবদান রয়েছে। এবং এই লার্সন টুব্রোর যদি কথা বলি, এই কোম্পানি কিন্তু এত সহজে এতটা বড় বড় পতন দেখায় না। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন এই 35,000 কোটির ওপরে, মানে বহু বড় সাইজের একটা কোম্পানি। আর কোম্পানিটা কি কারণে পড়লো, এইখানে দেখতে পাচ্ছেন কুয়েত ইজ ডিসকাসিং ক্যান্সেলেশন অফ অয়েল প্রজেক্ট টেন্ডার ওয়ার্থ 8.7 বিলিয়ন। শেষ রিপোর্ট, মানে এরকম একটা রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে এই যে কুয়েত সেই দেশটা একটা অয়েল প্রজেক্টের টেন্ডার সেটা ক্যান্সেল করতে পারে। তাহলে এই খবরে এলএনটি শেয়ার এটা কেন পড়ে গেল? কারণ কিছু রিপোর্ট এই কথা বলছিল যে এই টেন্ডারে অনেকেই অংশগ্রহণ করেছিল, এবং সেখানে এই এলএনটি তারা লোয়েস্ট বিডার হিসাবে এই যে টেন্ডার সেটা জিতেছে। এবং তারপরে স্টকে পতন আসে। আর কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা কি বলছে, কোম্পানির ম্যানেজমেন্ট তারা এটাই বলছে নট পার্ট অফ কোম্পানি অর্ডার বুক, মানে এই যে টেন্ডারটা তারা কিন্তু এখনো জেতেনি, মানে তাদের কাছে এই অর্ডারটা দেওয়াই হয়নি এখনো। তাহলে কি হবে, এই যে টেন্ডার সেটা আবার এই যে কুয়েত তারা নিয়ে আসবে, এবং সেখানে আবার অনেকে কিন্তু অংশগ্রহণ করবে। এবং কোম্পানির ক্ল্যারিফিকেশনের পরেও স্টকে কিন্তু রিকভারি আসেনি। এরপর যদি Q3 রেজাল্টের একবার সিজন দেখে নিই, আজকের দিনে কোন কোন কোম্পানি নাম্বার দেখাবে। এই 5 পয়সা রয়েছে, তারপরে ICICI
লম্বার রয়েছে, প্রুডেন্সিয়াল রয়েছে, জাস্ট ডায়াল রয়েছে, মহারাষ্ট্র ব্যাংক রয়েছে, ওরিয়েন্ট হোটেল রয়েছে, টাটা এলএক্সি, এরকম কিছু কোম্পানির নাম দেখা যাচ্ছে এবং এর মধ্যে কিছু কিছু কোম্পানি ইতিমধ্যে তাদের নাম্বার পেশও করে দিয়েছে, যেগুলোর পরের ভিডিওতে আলোচনা করব। এরপরে চলুন কমোডিটি মার্কেট একবার দেখে নিই। এই যে গোল্ডের ফিউচার এই মুহূর্তে 0.23% ডাউন। একসময় দেখতে পাচ্ছেন এই যে গোল্ড, এটা 1,42,000 এটাকে ছাপিয়ে গিয়েছিল। তারপরে সিলভার ফিউচার এখানে 0.63% তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে, এখন এই 2,70,000 এর ওপরেই রয়েছে। তারপরে কপার ফিউচার এটা 0.40% ডাউন। এরপরে নিকেল ফিউচার এটা পড়েছে 1.82% এবং এই জিঙ্ক ফিউচার এটা 0.40% বাড়ার রয়েছে। আর যদি ক্রুড অয়েলের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন ইরান এবং আমেরিকার যে টেনশনের কারণে এই ক্রুড অয়েল এগুলো কিন্তু সামান্য বেড়ে গেছে। এই ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন 65-র ওপরে উঠে গেছে এবং WTI ক্রুড এটাও বাড়তে বাড়তে 60-এর ওপরে উঠে গেছে। এবং এই ক্রুড অয়েলের যে প্রাইস মুভমেন্ট এটা দেখে বোঝা যাচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে যে টেনশন সেটা কিন্তু বাড়ছে। আর এরপরে একবার নিফটি ফিফটি দেখে নেবো, তো 18টা কোম্পানি পজিটিভে এবং 32টা নেগেটিভে বন্ধ হয়েছে। আর কোনগুলো নেগেটিভ এবং কোনগুলো পজিটিভে বন্ধ হলো চলুন দেখে নিই। প্রথমে কার নাম দেখতে পাচ্ছেন, ওএনজিসি, এটাও কিন্তু অয়েল ইন্ডিয়ার মতো কোম্পানি, এটা বেড়েছে 3.30%। তারপরে ইটার্নাল এটা 3.16%। তারপরে আইসিআইসিআই ব্যাংক এটা বেড়েছে 1.66%। হিন্ডালকো 1.61% বাড়া এবং ম্যাক্স হেলথ এটা বেড়েছে 1.60%। আর এখানে পড়েছে কোনগুলো, প্রথমে ট্রেনের নাম দেখতে পাচ্ছি 3.71% ডাউন। তারপরে এল&টি 3.21%, ডক্টর রেড্ডি পড়ে 2.27%, ইন্ডিগো পড়ে গেছে 1.99% এবং রিলায়েন্স এটা হচ্ছে 1.77%। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে কিছু কোম্পানির Q3 নাম্বার, তার সঙ্গে সঙ্গে স্টক স্পেসিফিক নিউজ এগুলো কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।